নমস্কার। আজকের এই ভিডিওটি একটু লম্বা হতে পারে। কারণ আজকে আমরা আলোচনা করব ভারতের নদ-নদী ব্যবস্থা নিয়ে। মূলত আমরা পুরো নদ-নদী থেকে আলোচনা করতে পারবো না। কারণ ভারতবর্ষে যে নদী ব্যবস্থা সেটা একটা বৃহত্তর একটা টপিক। তো এটাকে আমরা একদিনে তো কভার করতে পারবো না। আমরা চেষ্টা করব এটাকে কেটে, কেটে কয়েকটা ভিডিওর মাধ্যমে বা কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা এটাকে সম্পন্ন করব। ঠিক আছে? তো আজকে আমরা কতটা করতে পারি দেখি। হ্যাঁ? এইভাবে আমরা কি করব পার্ট 1, পার্ট 2 এইভাবে নিয়ে আসবো। ঠিক আছে? তো তোমরা বেশ ভালো করে এই ভিডিওটাকে দেখবে এবং এই ক্লাসের মাধ্যমেই তোমরা অনেক কিছু তথ্য জানতে পারবে যেগুলো আগামী দিনে তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প করবে। ঠিক আছে? তো দেখো আজকে আমরা পড়ব যেটা সেটা হলো ভারতের নদ-নদী ব্যবস্থা। ঠিক আছে? আমাদের ভারতবর্ষটাকে যদি নদ-নদীগুলোকে একটা আঁকা যায় তাহলে পরে কিছুটা এরকম দেখতে লাগবে। হ্যাঁ? তো দেখো উপরেরটা একটা আলাদা কালার রয়েছে, নিচেরটা একটা আলাদা কালার রয়েছে। কেন এই কালার সেটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের যে উপরের দিকে যে নদ-নদীগুলো রয়েছে তার মধ্যে উত্তর ভারতের নদ-নদী বলা হয়। উত্তর ভারতের বলতে গেলে হিমালয় থেকে যে সমস্ত নদ-নদীগুলো সৃষ্টি হয়েছে সেইগুলোকে উত্তর ভারতের নদ-নদী আমরা বলে থাকি। ঠিক আছে? তো হিমালয়ের নদ-নদী যেগুলো বরফ গলা জল থেকে সৃষ্টি হয়। আর নিচে যেগুলো সেগুলোকে আমরা উপদ্বীপীয় ভারতের নদ-নদী বলে থাকি। ঠিক আছে? তো উপরেরটাকে দেখো রয়েছে এই যে উপরের অংশটা দেখো এই অংশটা আমরা বলবো উত্তর ভারতের নদ-নদী। এখানে যে সমস্ত নদীগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে উত্তর ভারতের নদ-নদী এবং নিচে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে দক্ষিণ ভারতের নদ-নদী। ঠিক আছে? তো বুঝতেই পারছো উপরেরগুলো তোমার হিমালয়, এখানে হিমালয় আছে, এই হিমালয় থেকে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? হিমালয় থেকে সৃষ্টি হচ্ছে। তো এই ধরনের নদীগুলোকে আমরা কি বলবো হিমালয় সৃষ্ট নদী বা উত্তর ভারতের নদ-নদী। আর এইগুলো সাধারণত পাহাড়, মালভূমি এবং পর্বত থেকেও কিছুটা উৎপন্ন হয়ে থাকে। কিন্তু এগুলো বরফ গলা জলে সৃষ্ট না হওয়ার কারণে এগুলো শুষ্ক ঋতুতে এইগুলো জলশূন্য অবস্থাতেই থাকে। ঠিক আছে? সব নয়, কিছু, কিছু। ঠিক আছে? তো উপরের নদীগুলো তোমার নিত্যবহ হয়, অর্থাৎ সারা বছরই এখানে জল থাকে। আর নিচের নদীগুলো তোমার অনিত্যবহ হয়। ঠিক আছে? বেশ। তো আজকে আমরা মানে দেখব যেটা সেটা হচ্ছে ভারতের নদী ব্যবস্থা বা ইন্ডিয়ান রিভার সিস্টেম। ইন্ডিয়ান রিভার সিস্টেমকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নর্দার্ন নর্দার্ন রিভার্স এবং আরেকটা হচ্ছে পেনিনসুলার রিভার্স। ঠিক আছে? নর্দার্ন কোনগুলোকে বলবো যেগুলো আমি তোমাদের দেখালাম উত্তর ভারতের নদী, আর পেনিনসুলার কোনগুলো যেগুলো উপদ্বীপীয় নদী। ঠিক আছে? পেনিনসুলার মানে হচ্ছে উপদ্বীপীয় নদী। তো আমি এটা আগের স্লাইডেই আলোচনা করেছি। পরবর্তী টা যাব আমরা। দেখো হিমালয়ের আমরা এবং উপদ্বীপীয় নদ-নদীর কিছু তুলনা করে নেব, কিছু পার্থক্য দেখে নেব। কী পার্থক্য? মানে হিমালয়ের নদ-নদীগুলোর সাথে তোমার পেনিনসুলার যে নদ-নদী সেগুলোর কী ধরনের পার্থক্য সেগুলো আমরা প্রথমে একটু দেখে নেব। দেখো প্রথমে দেখো বৈশিষ্ট্য কী রয়েছে উৎস। সাধারণত এই হিমালয়ের নদীগুলো বরফ গলা জলে হিমবাহ থেকে উৎপন্ন হয়। আর উপদ্বীপীয় নদীগুলো সাধারণত মালভূমি এবং পাহাড় থেকে উৎপন্ন হয়। ঠিক আছে? প্রবাহের প্রকৃতি এইগুলো যে সাধারণত এই যে হিমালয় নদীগুলো সেইগুলো সাধারণত চিরপ্রবাহী হয়, অর্থাৎ নিত্যবহ নদী হয়, সারা বছর এখানে জল থাকে। কিন্তু যে উপদ্বীপীয় নদ-নদীগুলো সেই উপদ্বীপীয় নদ-নদীগুলো মৌসুমি নদ-নদী হয়, অর্থাৎ সারা বছর জল থাকে না। বৃষ্টি যে সমস্ত হয়, যে সমস্ত ঋতুতে বৃষ্টিপাত হয় সেই সমস্ত অঞ্চলে এখানে জল দেখা যায়। ঠিক আছে? তারপর যে হিমালয়ের নদ-নদীগুলো সেগুলোতে বিশাল বদ্বীপ গঠিত হয়। হ্যাঁ? বিশাল বড়, বড় চওড়া বদ্বীপ গঠিত হয়। তোমরা জানো গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ এটা হলো বিশ্বের সবথেকে বড় বদ্বীপ অঞ্চল। ঠিক আছে? কিন্তু যে উপদ্বীপীয় নদ-নদীগুলো সেই উপদ্বীপীয় নদ-নদীগুলোতে কিন্তু বদ্বীপ তো দেখা যায়, কিন্তু তার সাথে, সাথে এস্চুরি বা খাড়িও দেখা যায়। তো তুমি বলবে যে বদ্বীপ কোনগুলোতে দেখা যায় আর এস্চুরি কোনগুলোতে দেখা যায়? তো এখানেই কনফিউশনটা দূর করে দিচ্ছি। ঠিক আছে? তো এটা কি করে হয় বলছি আমি তোমাদের। ঠিক আছে? ঠিক আছে? দাঁড়াও। তো এটা ধরো ভারত। ভারতের যে উপদ্বীপীয় ভারত এটা, তো ভারতের যে সমস্ত নদীগুলো এটা হচ্ছে আরব সাগর, এখানে আরব সি আছে, আর এখানে বঙ্গোপসাগর। হ্যাঁ? তো যে সমস্ত নদীগুলো এই আরব সাগরে এসে মিলিত হয়, যেমন ধরো নর্মদা, তাপি, ঠিক আছে? তারপরে এখানে আছে মান্ডবী, জোয়ারি, এই সমস্ত নদীগুলো যে সমস্ত নদীগুলো আরব সাগরে এসে পতিত হয়, একটা ক্লু বলে দিচ্ছি তোমাদের।
যে সমস্ত নদীগুলো আরব সাগরে এসে পতিত হয় সেইগুলোতে সবসময় খাড়ি দেখা যায় বা এস্চুরি দেখা যায়, কিন্তু যে সমস্ত নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয় সেই সমস্ত নদীতে তোমার বদ্বীপ দেখা যায়। ঠিক আছে, যেমন ধরো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই সমস্ত নদীগুলোতে কি দেখতে পাবো আমরা, বদ্বীপ দেখতে পাবো। ঠিক আছে, কিন্তু যদি হিমালয়ের কথা বলা হয়, হিমালয়ের নদ নদীগুলোতে অবশ্যই 100% বদ্বীপই দেখা যাবে। ঠিক আছে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এই সমস্ত নদ নদীগুলোতে। ঠিক আছে, অববাহিকা দেখো, অববাহিকাটা কীরকম হয়, হিমালয়ের যে সমস্ত নদীগুলো হয়, হিমালয় থেকে সৃষ্ট যে সমস্ত নদী, তাদের বিশাল বিস্তীর্ণ অববাহিকা অঞ্চল হয়। অববাহিকা অঞ্চল বলতে যে দিক দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে সেখান থেকে যে অন্যান্য যে উপনদী, শাখা নদী যেগুলো এসে মিশছে, সেইগুলো টোটাল অঞ্চলটাকে অববাহিকা বলা হয়। ঠিক আছে, তারপর আর এরটা তুলনামূলকভাবে ছোট হয়, মানে উপদ্বীপীয় নদ নদীদের যে সমস্ত অববাহিকা সেটা ছোট হয়। তো এই ছিল আমাদের কি কিছু তুলনা। ঠিক আছে, কার সাথে কার তুলনা করলাম আমরা, হিমালয়ের নদ নদীর সাথে উপদ্বীপীয় ভারতের নদ নদীর আমরা তুলনা করলাম। এরপর আমরা দেখব যে নর্দার্ন রিভার যেটা বলেছিলাম তোমাদের, বা উত্তর ভারতের নদ নদী, সেই উত্তর ভারতের নদ নদীর মধ্যে প্রথমেই আমরা দেখব ইন্ডাস নদী অর্থাৎ সিন্ধু নদী সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, বেশ, তো প্রথমে সিন্ধু নদীটা দেখে নিই। সিন্ধু নদী দেখার আগে আমি তোমাদের কিছু বলে দিই। দেখো, এখানে একটা ছবি দেওয়া রয়েছে, ছবিটাকে একটু জুম করছি। হ্যাঁ, তো দেখো এই যে এই অঞ্চলে রয়েছে কি কৈলাস রেঞ্জ। এই কৈলাস রেঞ্জ কি বলতো, একটা পর্বত শ্রেণী, এটা একটা পর্বত শ্রেণী। এই পর্বত শ্রেণীর মধ্যে বা এই কৈলাস পর্বত রেঞ্জের মধ্যে একটা তোমার সরোবর রয়েছে, একটা হ্রদ রয়েছে। সেই হ্রদটার নাম হচ্ছে মানস সরোবর হ্রদ। কি হ্রদটার নাম কি বললাম, মানস সরোবর। ঠিক আছে, মনে রেখো কিন্তু এই মানস সরোবর হ্রদের মধ্যেই একটা গ্লেসিয়ার রয়েছে, সেই গ্লেসিয়ারটার নাম হচ্ছে কি, বোকারচু গ্লেসিয়ার। এই বোকারচু গ্লেসিয়ার থেকে উৎপন্ন হচ্ছে একটা নদী, সেই নদীটা এরকমভাবে কাশ্মীরে ঢুকে তারপর সেটা বের হয়ে পাকিস্তানে চলে গিয়েছে এবং আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। ঠিক আছে, এই নদীটার নাম হলো কি নদী, সিন্ধু নদী। এই সিন্ধু নদীর সম্পর্কে তোমাদের উৎস সম্পর্কে জিজ্ঞেস করলে কি বলবে, রেঞ্জ বললে তোমরা বলবে কৈলাস রেঞ্জ, হ্রদ বললে তোমরা বলবে মানস সরোবর লেক বা মানস সরোবর হ্রদ। আর যদি বলা হয় যে কোন গ্লেসিয়ার থেকে এই সিন্ধু নদী উৎপন্ন হয়েছে, তখন বলবে বোকারচু গ্লেসিয়ার থেকে। ঠিক আছে, তো এটা যখন মানে এখানে যাচ্ছে, মনে রেখো এটা যখন এই পথ দিয়ে যাচ্ছে, তখন এখানকার এই তিব্বতের লোকেরা প্রথমেই তো একটা বিশাল বড় একটা নদী হয়ে যায়নি, প্রথমে একটা সরু একটা জলপ্রবাহ হিসাবে এটা প্রবাহিত হয়েছে। তো এই যে জলধারাটা, এই জলধারাটাকে বলা হয় সিনকাবাব জলধারা। এটা কি জলধারা বলা হয়, উৎস থেকে তিব্বতের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, এই জলধারাটাকে বলা হয় সিনকাবাব জলধারা। ঠিক আছে, তারপর আমরা এবার দেখে নেব যে এই নদীর সাথে কি কি নদী এসে মিশেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ নুব্রা, সিওক, তারপরে গালওয়ান, এই সমস্ত নদীগুলো এর সাথে মিলিত হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ গিলগিট, হুঞ্জা এবং সিগার, এই সমস্ত নদীগুলো কিন্তু কোথায়, তোমার সিন্ধু নদীর সাথে এসে মিলিত হয়েছে। এবং সিন্ধু নদী এগুলো কোন তীরে নদী, তোমরা কি বলবে কোন তীরে নদী, এগুলো হচ্ছে ডান তীরে নদী। উপর দিক থেকে এসে যে সমস্ত নদীগুলো মিশছে সেগুলো হচ্ছে কি নদী, ডান তীরের নদী, মনে থাকবে। বেশ, তো ডান তীরের নদীগুলো তো দেখলাম। এবারে দেখো এগুলো শুধু ডান তীরের নদীগুলোর থেকেও না, এর যে বাঁ দিকের যে সমস্ত নদীগুলো রয়েছে সেই নদীগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখো বাঁ তীরের নদীগুলো দেখো, একটু ভালো করে দেখো। আমরা দেখব বাঁ তীরের নদীগুলো। দেখো দেখো প্রথমেই দেখতে পাচ্ছ ঝিলাম, তারপর দেখো চেনাব, তারপর রাভি, তারপর হচ্ছে সতলাজ। ঠিক আছে, এখানে একটা রয়েছে দেখো বিয়াস। তাহলে এই যে এইগুলো আমরা দেখলাম, এইগুলো কি, এগুলো হচ্ছে সিন্ধু নদের বাঁ তীরের উপনদী। এবং এদের প্রত্যেকটা সম্পর্কে আমরা খুব ভালো করে দেখব, এদের প্রত্যেকটা সম্পর্কে। চলো আমরা এগুলো নোট আকারে দেখে নিই। দেখো প্রথমেই দেখব
সিন্ধু নদীর 5টা ইম্পর্ট্যান্ট ট্রিবিউটারি সম্পর্কে। ট্রিবিউটারি মানে হচ্ছে কি, সিন্ধু নদীর 5টি ইম্পর্ট্যান্ট ট্রিবিউটারি মানে হচ্ছে তোমার উপনদী, ঠিক আছে, যেগুলো এসে সিন্ধু নদীতে মিশছে তাকে বলা হয় উপনদী। তো দেখো সিন্ধু নদীতে 5টি ইম্পর্ট্যান্ট ট্রিবিউটারি রয়েছে এবং এরপর একটা কথা ইনফরমেশন তোমাদের দিয়ে রেখেছে, আফটার পার্টিশন ইন্দাস ওয়াটার ট্রিটি হয়েছিল 1960 সালে, ঠিক আছে। 1960 সালে সিন্ধু নদীর জল বন্টন সম্পর্কিত একটি চুক্তি হয়েছিল, ঠিক আছে, কোন দেশের সাথে? পাকিস্তান এবং ভারতের সাথে, ঠিক আছে। কত সালে? 1960 সালে। তারপর দেখো ইন্দাস ঝিলাম চেনাব টু পাকিস্তান, মানে হচ্ছে এই চুক্তিটা যেটা হয়েছিল সেই চুক্তিটাতে বলা হয়েছিল যে তোমার যে 1960 সালে চুক্তিটাতে বলা হয়েছিল যে ইন্দাস মানে হচ্ছে সিন্ধু নদী, ঝিলাম, ঠিক আছে, বিতস্তা নদী এবং চেনাব চন্দ্রভাগা নদী, এই যে 3টি নদীর কথা বললাম, এই 3টি নদীর জল কে ব্যবহার করবে? এই 3টি নদীর জল ব্যবহার করবে তোমার পাকিস্তান, ঠিক আছে। এবং এরপর বলা হয়েছে যে রাভি, বিয়াস, দেখো এখানে রয়েছে রাভি, বিয়াস এবং সতলজ, অর্থাৎ হচ্ছে ইরাবতী, বিয়াস মানে হচ্ছে বিপাশা এবং সতলজ মানে হচ্ছে তোমার শতদ্রু, এই 3টি নদীর জল ব্যবহার করবে কে? ইন্ডিয়া, ঠিক আছে। এই ট্রিটিটাতে এই কথাটা বলা হয়েছিল। তারপর কি বলা হয়েছে দেখো, এখানে কিছু দোয়াব অঞ্চলের নাম লেখা রয়েছে। তো এই দোয়াব অঞ্চলগুলো আমরা পরের স্লাইডে আমরা দেখব যে কোন দোয়াবটা কোথায় রয়েছে, ঠিক আছে। দেখো এখানেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু দিয়ে রেখেছে, ঠিক আছে। দেখো এখানে ফার্স্টেই দেখো এই লাইনটাকে পড়ো, দোয়াব হলো 2টি নদীর মধ্যবর্তী অত্যন্ত উর্বর ভূমি, এটা একটা নদী, এটা একটা নদী মিলিত হচ্ছে এখানে, এই যে অঞ্চলটা এখানে প্রচুর পলিমাটির ফলে প্রচণ্ড উর্বর মাটি দ্বারা তৈরি একটি সমভূমি তৈরি হয়, এটা কি দোয়াব অঞ্চল বলা হয়, ঠিক আছে। এই অঞ্চলে চাষাবাদ খুব ভালো হয়, উর্বরতা এখানকার মাটির মানে সর্বাধিক থাকে, ঠিক আছে। তো দোয়াব মানে কী জিনিস বুঝতে পারলে তোমরা। এরপর দেখো আমরা জেনে নেব যে কোন দোয়াবটার অঞ্চলের নাম কী, ঠিক আছে। দেখো সিন্ধু এবং ঝিলাম এই 2টি নদীর মাঝখানে যে দোয়াব অঞ্চল রয়েছে সেটাকে বলা হয় সিন্ধু সাগর দোয়াব অঞ্চল, ঠিক আছে। দেখো ঝিলাম এবং চেনাব এই 2টি নদীর যে দোয়াব অঞ্চল তাকে বলা হয় চেজ দোয়াব, এখানে জেচ বলা হয়েছে, এটা বলবে না, বলবে চেজ দোয়াব। চেনাবের নিয়েছে আর ঝিলামের জে নিয়েছে, ঠিক আছে, জে নিয়ে হয়ে গেছে চেজ। কি বললাম? চেনাবের চে নিয়েছে আর ঝিলামের কি নিয়েছে? জে নিয়েছে, নিয়ে হয়ে গেছে চেজ দোয়াব। নামগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে যে কোন নদীটার নাম কেন, কোন দোয়াবটার নাম এরকম কেন এরকম হয়েছে। তারপর দেখো রেচনা দোয়াব মানে হচ্ছে মানে হচ্ছে দেখো রাভি, রেচনা রাভি, আর একটা তোমার হচ্ছে রাভি আর একটা তোমার হচ্ছে চেনাবের ঠিক আছে, চেনাবের একটু ভালো করে লিখে দিই, ঠিক আছে, রেচনা রে আর চেনাব নিয়ে হয়ে গেছে রেচনা, ঠিক আছে, মানে হচ্ছে ইরাবতী বা রাভি নদী আর চেনাব নদীর মাঝখানে রয়েছে কি? রেচনা দোয়াব, ঠিক আছে। তারপর দেখো রাভি বা ইরাবতী, যেটাই রাভি সেটাই ইরাবতী, ঠিক আছে, কনফিউজ হবে না। রাভি এবং বিপাশা নদীর মাঝখানে যে দোয়াব অঞ্চলটা রয়েছে সেটাকে বলা হয় বাড়ি দোয়াব, বা মানে হচ্ছে বিপাশা বা বিয়াস, আর একটা হচ্ছে রি মানে হচ্ছে রাভি, ঠিক আছে, রাভি। তো এই বাড়ি দোয়াবটা কোন 2টি নদীর মাঝখানে রয়েছে? রাভি এবং বিয়াস। ভালো নাম যদি বলি তাহলে হবে ইরাবতী এবং বিপাশা, ঠিক আছে, এগুলো হচ্ছে ভালো নাম, অ্যানসিয়েন্ট নাম বলা হয়। আর একটা মনে রেখো, সেটা হচ্ছে বিস্ট দোয়াব কি? বি ফর বিপাশা এবং সতলাজের, ঠিক আছে, এই এসটি নেওয়া হয়েছে, সতলাজের এসটিটাকে নেওয়া হয়েছে, নিয়ে হয়েছে কি? বিস্ট দোয়াব। বিয়াসের বিআইটাকে নেওয়া হয়েছে আর সতলাজের এসটিটাকে নেওয়া হয়েছে, নিয়ে হয়ে গেছে কি? বিয়াসের বি আর এসটি হচ্ছে সতলজ, নিয়ে হয়ে গেছে বিস্ট দোয়াব। বোঝা গেছে? তাহলে দোয়াব অঞ্চল সম্পর্কে জানতে পারলে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। তারপর দেখো আমরা এবারে দেখব ইন্দাস ভ্যালি কীভাবে কোন পথ দিয়ে যাচ্ছে, এর উপনদীগুলো, এর অন্যান্য ট্রিবিউটারিগুলো সম্পর্কে একটু জেনে নেব। দেখো
সিন্ধু নদী রয়েছে, সেই সিন্ধু নদীর তীরে কোন শহরটা রয়েছে, তাহলে বলবে তোমরা লে শহরটা রয়েছে। ঠিক আছে, লে শহরটা রয়েছে। এর ইম্পর্ট্যান্ট কিছু ট্রিবিউটারি দেখবো আমরা, যেমন ধরো সিওক সিয়াচিন গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে কোনটা, সিওক। দেখো এখানে সিওক রয়েছে, সিয়াচিন গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে কোনটা, সিওক নদী। সিওক নদী দেখো, দেখো এটা হচ্ছে সিওক নদী। ঠিক আছে, এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, সিয়াচিন গ্লেসিয়ার থেকে। ঠিক আছে, তো সিওক নদী সিয়াচিন গ্লেসিয়ার থেকে হলো। তারপর দেখো সুরু নদী, সুরু নদী এইটা। সুরু নদী হচ্ছে অফ সিকুয়েন্ট রিভার। অফ সিকুয়েন্ট ট্রিবিউটারি মানে কি জিনিস বলি, সিন্ধু নদী যাচ্ছে এইদিকে, আর সুরু নদীটা ভালো করে খেয়াল করো, সুরু নদীটা এই দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম যখন হয়, যখন আসল মানে মূল নদী, মূল নদী এবং যে উপনদী যদি দুটি আলাদা আলাদা দিকে প্রবাহিত হয়, তখন ওই যে উপনদীটাকে তখন কি বলা হবে, অফ সিকুয়েন্ট ট্রিবিউটারি বলা হবে। ঠিক আছে, যেটা উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, উল্টো পুরোপুরি অপোজিট ডাইরেকশনে যেটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তারপর গিলগিট সম্পর্কে বলেছে যে লাস্ট ট্রিবিউটারি ইন ইন্ডিয়া। দেখো গিলগিট হচ্ছে, এই যে গিলগিট উপরে দেখতে পাচ্ছ, এই গিলগিট হলো আমাদের ভারতের সবথেকে সর্বশেষ একটাই উপনদী বা নদীও বলতে পারো। সর্বশেষ নদী যদি বলা হয় তাহলে কি বলবে, গিলগিট। ঠিক আছে, তারপর দেখো আমরা দেখব এবারে কিছু কিছু ট্রিবিউটারিগুলোকে একটু ভালোভাবে দেখব। দেখো আমাদের যে ঝিলাম নদী সম্পর্কে একটু দেখব। ঝিলাম নদী সম্পর্কে যখন দেখতে যাব তখন দেখব যে ঝিলাম নদী উৎপন্ন হচ্ছে তোমার কোন জায়গা থেকে, ঝিলাম নদী উৎপন্ন হচ্ছে ভেরিনাগ থেকে। ঝিলাম নদী কোথা থেকে উৎপন্ন হচ্ছে, ভেরিনাগ থেকে। ঠিক আছে, তো এর পাশে কোন রয়েছে, শ্রীনগর রয়েছে। ঝিলাম নদীর তীরে কোন সিটি রয়েছে, শ্রীনগর রয়েছে। কিষণগঙ্গা, এটা হচ্ছে ঝিলামের একটি উপনদী। ঠিক আছে, কিষণগঙ্গা ডান তীরের উপনদী। কিষণগঙ্গা নদীর সাথে পাকিস্তানের একটা ডিসপিউট রয়েছে, এটা বলেছে এখানে। আর বলেছে যে ঝিলাম নদী এন্টার্স পাকিস্তান নিয়ার বারামুলা নামক একটি জায়গা রয়েছে, সেই বারামুলার কাছে কি করছে, ঝিলাম নদীটা পাকিস্তানে এন্ট্রি করছে। ঠিক আছে, তো এইটুকুই এখান থেকে জানা ছিল। ঠিক আছে, তারপর চলো আমরা দেখব চেনাব কি বলেছিলাম, চেনাবের ভালো নাম হচ্ছে কি, চন্দ্রভাগা। এই চন্দ্রভাগা দুটি ট্রিবিউটারি মিলে তৈরি হয়েছে। কি নাম, একটা হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে ভাগা। এই চন্দ্র আর ভাগা মিলে তৈরি হয়েছে কি, চন্দ্রভাগা। ঠিক আছে, চন্দ্র উৎপন্ন হয়েছে তোমার জজিলা পাস থেকে। আমি একটু ভালো করে করে দিই, জজিলা পাস থেকে চন্দ্র, এবং ভাগাটা উৎপন্ন হয়েছে বারালাচালা পাস থেকে। ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো মনে রাখতে হবে গো, কিছু করার নেই। মানে তোমাদের মনে হতে পারে যে এত ইনফরমেশান কি করে কি মাথায় রাখবো, কিন্তু ব্যাপার হচ্ছে যে এইগুলো পরীক্ষায় দিলে তখন তোমরা পারবে না, তখন তোমাদের নিজেরই খারাপ লাগবে। তাই কি আছে, একটুখানি কষ্ট করে মুখস্থ করে নিলে কি আছে। দেখো তোমাদের সাইডে ছবি রয়েছে, দেখো এটা হচ্ছে চন্দ্র আর এটা হচ্ছে ভাগা। চন্দ্র এবং ভাগা এই দুটি নদী মিলিত হচ্ছে কোথায়, মিলিত হয়ে তৈরি করছে কি, চন্দ্রভাগা। ঠিক আছে, এই চন্দ্রটা উৎপন্ন হচ্ছে তোমার জজিলা পাস থেকে, আর এই ভাগাটা উৎপন্ন হচ্ছে বারালাচালা পাস থেকে। জজিলা পাস আর এটা হচ্ছে বারালাচালা পাস। তো এখান থেকে উৎপন্ন হয়ে তোমার মিশ্রিত হয়ে ওরা চন্দ্রভাগা তৈরি করছে, যেটার নাম বর্তমানে চেনাব। ঠিক আছে, তো এখানে কিছু ড্যাম আমরা দেখতে পাই, সেই ড্যামগুলোর নাম একটু ভালো করে মনে রেখো। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে দালহাস্তি, আর একটা হচ্ছে বাগলিহার, আর একটা হচ্ছে সালাল। দুলহাস্তিও বলা হয়, দুলহাস্তি, বাগলিহার, আর একটা হচ্ছে সালাল। এই ড্যামগুলো কোথায় রয়েছে, কোন নদীর উপরে রয়েছে, চেনাব নদীর উপরে রয়েছে। কোন নদীর উপরে, চেনাব নদীর উপরে। তারপর দেখো এবার আমরা দেখব কি, রাভি নদী সম্পর্কে পড়ব। রাভি নদী দেখো সোর্স কোথায়, রাভি নদী উৎপন্ন হয়েছে তোমার রোটাং পাস থেকে। তোমরা দেখো এখানটায় দেখো রাভি নদী তোমাদেরকে দেখায় এখানে, একটু দাঁড়াও। দেখো এখানে রোটাং পাস দেখতে পাচ্ছ, এই যে রোটাং পাস, এই রোটাং পাস থেকে উৎপন্ন হচ্ছে কি, রাভি নদী। দুটো নদী দেখো, একটা বিয়াসও উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আর রাভিটাও দেখো, এই যে রাভি, এই রাভিটাও এখান থেকেই উৎপন্ন হচ্ছে। তাহলে রাভি এবং বিয়াস দুটোই কোথা থেকে উৎপন্ন হচ্ছে, এই রোটাং পাস থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তারপর ঠিক আছে, তো এখান থেকে উৎপন্ন হলো। এখানে ড্রেন্স বিটুইন পীরপাঞ্জাল অ্যান্ড ধৌলিধার, মানে এই রাভি নদীটা কোন দুটি শৈলশিরার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, বলবে পীরপাঞ্জাল এবং ধৌলিধার।
ঠিক আছে, পীরপাঞ্জাল এবং ধৌলিধার। তারপর দেখো নেক্সট কি বলেছে, চাম্বা ইজ লোকেটেড অন রাভি নদী। চম্বা বলে যে জায়গাটা সেটা রাভি নদীর তীরে অবস্থিত। বেশ, ঠিক আছে। তারপর দেখো সোর্স নিয়ার রোটাং পাস অ্যাট সাউদার্ন এন্ড অফ পীরপাঞ্জাল। দেখো বিয়াস নদী সম্পর্কে বললাম। বিয়াস নদীটা আমি তোমাদের কিছু আগের স্লাইডটাতেই বললাম যে বিয়াস নদীটাও কিন্তু রোটাং পাস থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, পীরপাঞ্জালে হিমাচল প্রদেশে যেটা অবস্থিত। রোটাং পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। এই যে তোমরা দেখো, ভালো করে দেখো, এই যে এই জায়গাটা এটা হচ্ছে হিমাচল প্রদেশ। এই যে এই জায়গাটা, এই যে এইটা হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে। এই হিমাচল প্রদেশের মধ্যে কি রয়েছে, দেখো বারালাচালা পাস এটাও রয়েছে, আবার রোটাং পাস এটাও রয়েছে। তো এই রোটাং পাস থেকেই তোমার বিয়াস এবং রাভি এই দুটোই কিন্তু উৎপন্ন হয়েছে। পরবর্তী চলে এসো। তারপরে দেখো মিট সতলজ অ্যাট হারিকে নামক জায়গা আছে। এই হারিকে নামক জায়গাতেই এই যে বিয়াস নদীটা, এই বিয়াস নদীটা মিট করছে এই সতলজের সাথে মিট করছে কোথায়, দেখো এখানে আবার আমি জুম করে দিই। দেখো এই যে বিয়াস নদীটা কোথায় গিয়ে মিট করছে, এই হারিকে নামক এই জায়গাটাতে মিট করছে। বিয়াস নদী, এই বিয়াস নদী আর এইদিকে এই সতলজ নদী কোথায় গিয়ে মিট হচ্ছে, এই হারিকে নামক এই জায়গাটাতে মিট করছে, ঠিক আছে। বেশ, তারপর দেখো কুল্লু বলে যে জায়গাটা এখানে বলেছে, কুল্লু বলে যে জায়গাটা সেটা কোথায় রয়েছে, এই বিয়াস নদীর একটি ট্রিবিউটারি হলো পার্বতী। এই পার্বতীর তীরে রয়েছে ওই কুল্লু। এই যে কুল্লু বলে যে উপত্যকাটা সেটা বিয়াস নদীরই একটি উপনদী পার্বতীর উপরে অবস্থিত, ঠিক আছে। বেশ, তারপর দেখো এই বিয়াস নদী সম্পর্কে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে বিয়াস নদী সম্পর্কে, যে এই একমাত্র যে যতগুলো এই সিন্ধু নদীর যে যতগুলো তুমি উপনদী পড়লে তার মধ্যে এই একমাত্র এই বিয়াস নদীটাই এন্টায়ারলি উইদিন ইন্ডিয়া, মানে পুরো নদীটাই প্রবাহিত হয়েছে কোথায়, ইন্ডিয়ার মধ্যে, অর্থাৎ ইন্ডিয়ার বর্ডারকে কিন্তু সে ক্রস করেনি, ঠিক আছে। পুরোটাই ইন্ডিয়াতেই উৎপন্ন হয়েছে এবং ইন্ডিয়াতেই এটা মিশে গেছে, ঠিক আছে। তারপর দেখো সতলাজ মানে কি, সতলাজ হচ্ছে তোমার শতদ্রুটাকেই আমরা সতলাজ বলে থাকি বর্তমানে, ঠিক আছে। এবারে দেখো সতলাজের সম্পর্কে কি কি বলেছে আমরা দেখে নিই। এখানে বলা হয়েছে সতলাজের সম্পর্কে যে এটা মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে। মানস সরোবর হচ্ছে সেই জায়গা যেখান থেকে সিন্ধু নদী নিজেও উৎপন্ন হয়েছে, ঠিক আছে, মানস সরোবর। দেখো ভালো করে শোনো, আমার কথাটা শোনো ভালো করে। এই যে এইটা বোখারচু থেকে উৎপন্ন হচ্ছে সিন্ধু নদী, রাকাসতাল থেকে উৎপন্ন হচ্ছে ওই সতলজ নদী বা শতদ্রু নদী। এই শতদ্রু নদী রাকাসতাল থেকে উৎপন্ন হয়ে শিবকিলা পাস বয়ে ভারতে প্রবেশ করছে। তাহলে কোন পাস দিয়ে প্রবেশ করছে, শিবকিলা পাস দিয়ে প্রবেশ করছে, ঠিক আছে। আর এই যে তোমার বোকারচু লেক থেকে উৎপন্ন হচ্ছে কি, সিন্ধু নদী। তো একই জায়গা, দুটোই কিন্তু মানস সরোবর থেকেই উৎপন্ন হচ্ছে, দুটোই মানস সরোবর থেকে, কনফিউজ হবে না। কিন্তু দুটোর গ্লেসিয়ারের নাম কিন্তু আলাদা। সিন্ধু নদী হচ্ছে বোকারচু আর তোমার শতদ্রু হচ্ছে তোমার রাকাসতাল লেক, ঠিক আছে, মনে থাকবে। তো এই হচ্ছে তোমাদের উৎপত্তি কোথা থেকে হচ্ছে সেটা বললাম। আর কি বললাম, যে শিবকিলা পাস দিয়ে শতদ্রু নদী ভারতে প্রবেশ করে, এটাও বলেছি। বেশ, তারপর কি বলেছে, ইম্পর্টেন্ট ট্রিবিউটারি বলছে স্পিতি, হ্যাঁ। নাফতা ঝাগড়ি ড্যাম কোথায় অবস্থিত, এটাও কিন্তু সতলাজ নদীর উপরেই অবস্থিত, ঠিক আছে। তারপর দেখো আমরা ইন্দাস নদীটা তো এবার পড়লাম, ঠিক আছে, ইন্দাস নদীটা পড়লাম। এরপর গঙ্গা নদী চলে আসছে। গঙ্গা নদীর সম্পর্কে আমরা পরের দিনে আমরা দেখব। আজকে তোমাদের এটাই কাজ থাকলো যে তোমরা যতগুলো রয়েছে সেইগুলোকে আমি কি করব, তোমাদেরকে একটা শর্ট নোট হিসাবে একটা যা বললাম, যা ইনফরমেশান বললাম সেটা একটা শর্ট নোট হিসাবে একটা ছবি বা ইমেজ আকারে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা ভালো করে সেখান থেকে সেটাকে কালেক্ট করে পড়ে নেবে, প্লাস এই ভিডিওটাকে 2-3 বার দেখবে, কারণ অনেক কিছু এর মধ্যে বলেছি যেগুলো তোমাদের সামনের দিনের পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা গঙ্গা নদী সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা আজকে এতদূর পর্যন্তই রাখলাম। ইন্দাস নদীটা আমাদের কভার করলাম, এর পরের দিন আমরা গঙ্গা নদীটাকে কভার করব, ঠিক আছে। গুড বাই।